তাহলে বন্ধুরা, ম্যাথটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। একটি ইংরেজি গ্রামারের রূপকথার আজকের পর্বে আজকে আমরা শিখব টেন্স। ভার্বের ক্লাসে শেষে আমি বলেছিলাম যে ভার্বেরই একটি অংশ হচ্ছে টেন্স, এবং আজকে আমি টেন্স পড়াবো, তোমরা টেন্স শিখবে। তাহলে আজকের পর্বে আমরা টেন্সের খুঁটিনাটি সমস্ত কিছু শিখে নেব, খুব সহজ সরল ভাষায় শিখে নেব, এবং এতদিন থেকে টেন্স সম্বন্ধে যে সমস্ত কঠিন কঠিন ধারণা আমরা মনের মধ্যে পুষে রেখেছি সেগুলো দূর করে দেব। তাহলেই কিন্তু ইংরেজি গ্রামার আমাদের কাছে রূপকথার জার্নিতে পরিণত হবে। তাহলে বন্ধুরা, পুরো ক্লাসটাতে তোমরা আমার সঙ্গে থাকবে, আমার কথাগুলি মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু তোমাদের ইংরেজিতে কথা বলা, ইংরেজি গ্রামারের সমস্ত খুঁটিনাটি জ্ঞান, এগুলো কিন্তু তোমরা খুব সহজেই সারা জীবন মনে রাখতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। টেন্স। টেন্স মানে হচ্ছে সময় বা কাল। টেন্স মানে হচ্ছে সময় বা কাল, এবং টেন্স ভার্বেরই একটি পার্ট। আমরা ছোটবেলা থেকে যে টেন্সের বিভিন্ন সূত্র শিখেছি, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যেমন সূত্র শিখেছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই যে সূত্রগুলো শিখেছিলাম এগুলোর কোনো দরকার নেই। এগুলো টেন্সের সূত্র নয়। টেন্স কোনো সূত্র দিয়ে হয় না। টেন্স শুধুমাত্র ভার্বেরই একটা পার্ট, এবং আমাদেরকে সেই ভার্বের পার্টটি শিখতে হবে। সেটি কি? সেটি হচ্ছে সময়। ভার্ব মানে কি? ভার্ব মানে আমরা শিখেছি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ। সেই কাজটা কখন হয়েছে, কোন সময়ে হয়েছে, সেই সময়টা নির্ধারণ করে হচ্ছে টেন্স। তাহলে পরিষ্কার, টেন্স মানে হচ্ছে সময়। ভার্ব যেই সময়ে হয়েছে, ভার্বের কাজটা, ভার্ব মানে কাজ, কাজটা যেই সময়ে হয়েছে, যেই সময়ে সংগঠিত হয়েছে, সেই সময়টাই হচ্ছে টেন্স। তাহলে আমরা কি শিখবো? আমরা ভার্ব শিখবো। পরিষ্কার? ওই যে সূত্রগুলো আমরা ছোটবেলায় শিখেছিলাম, ওই সূত্রগুলো কিন্তু টেন্সের সূত্র নয়। প্রথমেই আমরা সময় সম্পর্কে কি জানি? আমরা জানি সময় তিন রকম। একটা বর্তমান সময়, একটা ঘটে গিয়েছে এমন সময় মানে অতীত, এবং আগামীতে যে সময়টা আসবে মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে সময় তিন প্রকার। সময় কি কি? প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট যা ঘটে গিয়েছে, যা অতীত, এবং ফিউচার মানে ভবিষ্যৎ। তাহলে টেন্স, টেন্সও তিন প্রকার হবে। টেন্স মানে সময়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এবং ফিউচার টেন্স। তাহলে পরিষ্কার, সময় তিন প্রকার, তাহলে টেন্স মানে সময়। টেন্সও তিন প্রকার। কি কি টেন্স? তিন প্রকার কি কি? বর্তমানকাল, প্রেজেন্ট, অতীতকাল যা ঘটে গিয়েছে পাস্ট, এবং ভবিষ্যতে যা ঘটবে ফিউচার। এই হচ্ছে তিন রকম সময়। তাহলে এগুলো তো আর মুখস্থ করার কোনো বিষয় রইল না। এইবারে এই যে বর্তমানকাল কিংবা অতীতকাল কিংবা ভবিষ্যৎকাল, এই যে সময়গুলো, এই সময়গুলোকেও আরো যদি বিস্তারিত খুঁটিনাটিভাবে আমরা বিভিন্ন সময়ে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগে আরো চার রকম করে ভাগ পাবো। সেই ভাগগুলি আমাদেরকে জানতে হবে, এবং সেগুলি আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেশন করি, সেগুলিকে আমরা ইংরেজিতে কিভাবে বলি বা লিখি, সেটাই কিন্তু আমাদের আজকে ক্লাস। তাহলে এখন আমরা দেখব ভার্ব বা কাজ কি রকম ভাবে বিভিন্ন সময়কে নির্দেশ করে, সেটা আমরা খুব সহজে শিখে নেব। দেখো, যেমন খাওয়া, খাওয়া যেমন একটা ভার্ব, সেই খাওয়া কাজটা কখন কখন হতে পারে। আমি কিছু এখানে শব্দ লিখেছি, কিছু এখানে প্রোনাউন লিখেছি। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, সে থার্ড পারসন। আমির বদলে আমরাও হতে পারে, তুমি তোমরা, সে তাহারা, রাম শ্যাম, যদু মধু, যা খুশি হতে পারে। আমি এমনি উদাহরণ হিসেবে তিনটি প্রোনাউন লিখেছি, এবং একটি অবজেক্টও লিখেছি। মেইন বিষয় হচ্ছে ভার্ব। টেন্স
আগেই বলেছি ভার্বের হয়। এবার দেখো, যদি আমি এখানে বলি যে খাই, আমি ভাত খাই, কিংবা এটাই যদি তুমি দিয়ে হতো, তুমি ভাত খাও, কিংবা এটাই যদি সে দিয়ে হতো, সে ভাত খায়। এই যে ভার্ব তিনটে আছে, একই ব্যাপার, যেহেতু আমি যখন লিখবো তখন লিখতে হবে খাই, তুমি যখন লিখবো তখন লিখতে হবে খাও, এবং সে যখন লিখবো তখন লিখতে হবে খায়। এই যে ভার্বটা আছে, এই ভার্বটা একটা সময় নির্দেশ করছে, সেটা হচ্ছে বর্তমানের একটা সময়, বর্তমানের একটা সাধারণ সময়, ইন জেনারেল সময়। আমি ভাত খাই, তুমিও ভাত খাও, সেও ভাত খায়, এটা সিম্পল ব্যাপার। কিন্তু এটাই না লিখে আমি যদি লিখতাম খাচ্ছি, কিংবা খাচ্ছ, কিংবা খাচ্ছে, তাহলে কিন্তু আরো স্পেসিফিক ভাবে সময়টা নির্দেশ করে যে এখন, ব্যাপারটা এখন, খাচ্ছি মানে আমি এখন খাচ্ছি, খাওয়া কাজটা চলছে। তাহলে এইখানে যে সময়টা নির্দেশ করে সেটা হচ্ছে একটা ইন জেনারেল সময়। আমি ভাত খাই, তুমিও ভাত খাও, সেও ভাত খায়, সিম্পল ব্যাপার। এখানে বলা আছে খাচ্ছি মানে এখন খাচ্ছি, তুমি ভাত খাচ্ছ মানে এখন খাচ্ছ, সে ভাত খাচ্ছে মানে এখন খাচ্ছে, খাওয়া কাজটা চলছে, রানিং। অর্থাৎ এখানে সময় আর এখানে সময় কিন্তু আলাদা। এইবারে আমি যদি এরকম না লিখে লিখতাম খেলাম, কিংবা খেলে, কিংবা খেলো, আমি ভাত খেলাম, তুমি ভাত খেলে, সে ভাত খেলো, মানে এই জাস্ট খেয়ে উঠলো, মানে এইখানে যেমন একটা ইন জেনারেল সময় আছে আমি ভাত খাই, এখানে আছে আমি ভাত খাচ্ছি মানে এখন খাচ্ছি, আর আমি ভাত খেলাম মানে এই জাস্ট ভাতটা খেয়ে উঠলাম, এটাও বর্তমান সময়। কিন্তু এখানে খাওয়া কাজটা চলছিল, এখানে খাওয়া কাজটা জাস্ট এইমাত্র শেষ হলো। তাহলে এখানে তিন রকম সময় আমরা পাচ্ছি, তিন রকম সময় পাচ্ছি। এইবারে আরেক রকম সময় আছে, সেটা হচ্ছে ধরো এই যে খাচ্ছি, ধরো আমি বললাম যে 2 ঘন্টা ধরে খাচ্ছি, 2 ঘন্টা ধরে খাচ্ছি, এখানেও খাচ্ছি, এখানেও খাচ্ছি। এই খাচ্ছিটা হচ্ছে আমি এখন খাচ্ছি, আর যখন আমি বলবো আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, তার মানে কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে, মানে সময়টা অনেকটা আগে শুরু হয়েছে, কিন্তু কাজটা এখনো চলছে। তাহলে এটার সঙ্গে এটার পার্থক্য কি? এই যে কাজটা এখন চলছে, আর এখানে কি কাজটা অনেকটা সময় আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। তাহলে 4 রকম সময় তোমরা এখানে পেলে। একটা হচ্ছে ইন জেনারেল সময়, সাধারণ সময়, আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়। আরেকটা হচ্ছে আমি ভাত খাচ্ছি মানে এখন খাচ্ছি। আরেকটা হচ্ছে আমি ভাত খেলাম মানে এই জাস্ট খেয়ে উঠলাম। আরেকটা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে বা আধা ঘন্টা ধরে ভাত খাচ্ছি মানে কাজটা আগে শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে 4 রকম সময় আমরা পেলাম। এখানে খেলামের বদলে খেয়েছিও লেখা থাকতে পারে। আমি ভাত খেয়েছি মানে এইমাত্র ভাত খেলাম, খেয়েছি দিয়ে অতীতও বোঝাতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা তো কথা বলবো, আমরা খুব ভালোভাবে জানি আমরা কি বলতে চাই। আমি যদি বলতে চাই যে এইমাত্র ভাত খেলাম মানে আমি ভাত খেয়েছি, এই কেউ জিজ্ঞেস করলো কি রে তুই ভাত খেয়েছিস, আমি বললাম যে আমি ভাত খেয়েছি মানে এইমাত্র খেয়ে উঠলাম, তার মানে কি এটা বর্তমান সময়। এবার যদি কেউ জিজ্ঞেস করে কি রে তুই গতকাল ভাত খেয়েছিলি, বলে হ্যাঁ আমি গতকাল ভাত খেয়েছি, তখন কি এটা অতীত হয়ে যাবে। মানে আমি কি বলতে চাই, বর্তমান বলতে চাই নাকি অতীত বলতে চাই? পরিষ্কার? তাহলে এই যে 4 রকম সময় আমরা পেলাম, এই যে 4 রকম সময় পেলাম, এই 4 রকম সময়ের নাম আছে। যেটা ইন জেনারেল আমরা সময় পেলাম
সেটার নাম হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট, ইনডেফিনিট। আর যখন কাজটা চলছে তখন এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলছে, কন্টিনিউয়াস, কাজটা চলছে। আর কাজটা এইমাত্র শেষ হয়ে গেল, সেটা হচ্ছে পারফেক্ট। এবং কাজটা অনেকক্ষণ আগে শুরু হয়েছিল, এখনো চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে বর্তমান সময়টার চারটে ভাগ আমরা কি পেলাম? ইনডেফিনিট, ইন জেনারেল, সাধারণ একটা সময় বর্তমানে, কন্টিনিউয়াস যেটা এখন চলছে, পারফেক্ট মানে এইমাত্র যেই কাজটা শেষ হয়ে গেল, এবং পারফেক্ট কন্টিনিউয়াস যেটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে এখনো চলছে। তাহলে এই চার রকম ভাগ আমরা পেলাম। তার মানে প্রেজেন্ট টেন্সকে, বর্তমান সময়কে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরিষ্কার? এই যে এতগুলো টেন্স বললাম, এই টেন্সে কি এটার কোনো পরিবর্তন হলো? এটার কি কোনো পরিবর্তন হলো? হলো তো না। শুধুমাত্র এই যে ভার্বটা আছে, এই ভার্বটারই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবর্তন হলো। অর্থাৎ টেন্স শুধুমাত্র ভার্বেরই হয়, অন্য কিছু টেন্স হয় না। তাহলে পরিবর্তন যেহেতু শুধু এগুলোর হচ্ছে, তাই ইংরেজিতে যখন আমরা লিখবো শুধু এগুলোরই পরিবর্তন হবে, এগুলোরই আলাদা আলাদা ইংরেজি হবে। আমির ইংরেজি তো আলাদা হবে না, ভাতের ইংরেজি তো আলাদা হবে না, শুধুমাত্র ভার্বগুলোর ইংরেজি পাল্টে যাবে। যখন ইনডেফিনিট, ইন জেনারেল যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যখন থাকবে তখন এর ইংরেজিটা হবে সিম্পল ভার্বের যেটা ইংরেজি ইট, EAT, খাওয়া ইংরেজি ইট, ইট। তাহলে আমি ভাত খাই, আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, খাওয়া ইংরেজি ইট। মেইন প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কিন্তু এই প্যাটার্নটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এগুলো যখন আমরা সেন্টেন্স পড়বো তখন বুঝবো। আপাতত শুধু আমাদের ভার্বে নজর দিতে হবে। তাহলে যখন ইনডেফিনিট টেন্স হয়, যখন খাই হয়, তখন এর ইংরেজি ইট। যখন খাও তখনও এর ইংরেজি ইট, যখন খায় তখনও এর ইংরেজি ইট। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন হয়, তৃতীয় ব্যক্তি হয়, তোমরা থার্ড পারসন শিখেছো এর আগের ক্লাসে, থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন যদি হয়, তাহলে ভার্বের শেষে এস যোগ হয়, অর্থাৎ আই ইট রাইস। এটাই যদি আমরা হি দিয়ে লিখতাম তাহলে হয়ে যেত হি ইটস রাইস। পরিষ্কার? সিম্পল। ইনডিফিনিট টেন্স তোমরা শিখে গেলে। ইনডিফিনিট টেন্সের ইংরেজি হচ্ছে শুধু ভার্বের যেটা ইংরেজি সেটাই। কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কি হবে? কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি হবে বি ভার্ব। তোমরা বি ভার্ব শিখেছো, যেহেতু প্রেজেন্ট, প্রেজেন্টের বি ভার্ব হয় এম, ইজ অথবা আর, প্রেজেন্টের বি ভার্ব। এবং ভার্বের সঙ্গে আইএনজি লিখতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ভার্ব কি ছিল? ইট ছিল। তাহলে এটা কি হবে? ইটিং। এটা হবে ইটিং। যখন আই, তখন এম হবে, আই এম ইটিং।
রাইস, হি হলে ইস হবে, ইউ হলে আর হবে, তাহলে এম ইটিং, ইজ ইটিং, আর ইটিং, এগুলোই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সিম্পল বিষয়। কোন প্রোনাউনের সাথে কোন ভার্ব হবে সেগুলো ভার্বের ক্লাসে তোমরা শিখেছো। এম ইজ আর কোনটা কোনটার সঙ্গে হবে তোমরা শিখেছো। শুধু মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে খাচ্ছি ইংরেজি কি, খাচ্ছি ইংরেজি হচ্ছে এম ইটিং। খাচ্ছ ইংরেজি কি, তুমি খাচ্ছ, খাচ্ছ ইংরেজি আর ইটিং। আর খাচ্ছে, কে খাচ্ছে, সে খাচ্ছে, ইজ ইটিং। বহু বচনও হতে পারে, তারা খাচ্ছে, আর ইটিং। এম ইজ আর কোথায় কোথায় হয় তোমরা ভার্বের ক্লাসে শিখেছো। যখন পারফেক্ট টেন্স হবে, যখন পারফেক্ট টেন্স হবে, কাজটা এইমাত্র শেষ হলো, তখন কি হবে, তখন হ্যাভ ভার্ব লিখতে হবে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি কি, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স করছি, প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমাকে খেলাম ইংরেজি কি হবে, হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ইট। ইট ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। তাহলে 3 নাম্বার ফর্ম হচ্ছে ইটেন। এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ভার্বের ফর্মগুলো, কোন ভার্বের কি কি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে খেলাম ইংরেজি কি হবে, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, ইট ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে ইটেন। বাকি সব তো সেম থাকবে। আই, আই এর পরে হ্যাভ হয়, আই হ্যাভ ইটেন রাইস। তুমি হলে পরে ইউ, ইউ এর পরে হ্যাভ হয়, ইউ হ্যাভ ইটেন রাইস। সে হলে পরে হি, হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ ইটেন রাইস। সিম্পল ব্যাপার। হ্যাভ ভার্ব কোনটার সঙ্গে বসে, হ্যাজ ভার্ব কোনটার সঙ্গে বসে সেটা তোমরা গত ক্লাসে শিখে নিয়েছো। যারা ক্লাসটি করোনি তারা কিন্তু অবশ্যই ভার্বের প্রথম ক্লাসটি কিন্তু অবশ্যই করে নেবে। বাকি কি পড়ে থাকলো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বোর্ডটা একটু মুছে নিয়ে তারপরে ওটা বলছি। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ পেয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের কি ইংরেজি হয়, শুধুমাত্র যে ভার্বটা থাকে, যেমন আমরা খাওয়া দিয়ে এতক্ষণ উদাহরণ নিয়েছিলাম, তাহলে ইট, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একটা এস কিংবা ইএস যোগ হবে, ইটের সঙ্গে এস যোগ হবে, ইটস। পরিষ্কার? শুধুমাত্র মেইন ভার্ব হয় ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্ব, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এম ইজ আর হচ্ছে বি ভার্ব, আর ভার্বের সাথে আইএনজি। এই হলো কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্সে আমরা কি দেখলাম, হ্যাভ ভার্ব, যেহেতু প্রেজেন্ট তাই হ্যাভ আর হ্যাজ হবে, আর ভার্বের 3 নাম্বার ফর্ম। এই তিনটি আমরা দেখেছি। এইবারে আমরা শিখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, যেই কাজটা কিনা আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। পারফেক্ট মানে আগে, কন্টিনিউয়াস মানে এখন চলছে। যেমন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, মানে কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছে কিন্তু এখনো আমি খাচ্ছি। আমি বেলা 2টা থেকে ভাত খাচ্ছি, মানে কাজটা বেলা 2টোর সময় শুরু হয়েছে কিন্তু আমি এখনো খাচ্ছি। এই রকম বাক্য হলে পরে, এই রকম ভার্ব, এই রকম সময় হলে পরে সেই সময়কে বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা কি করে করতে হয়, এখানেও হ্যাভ ভার্ব লিখতে হয়। হ্যাভ ভার্ব এখানেও লিখতে হয় হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে কি, হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। যেহেতু প্রেজেন্ট টেন্স তাই হ্যাভ আর হ্যাজ হবে, হ্যাড হবে না। তাহলে এখানেও হ্যাভ ভার্ব লিখতে হয়। এখানে এম ইজ আর মানে কি, বি ভার্ব। এটা অ্যাকচুয়ালি বি ভার্ব, বি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি। এখানে হ্যাভ ভার্ব প্লাস ভি3।
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও হ্যাভ ভার্ব লিখতে হবে, তারপরে বিন লিখতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। দেখো পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব হয়, যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানেও হ্যাভ ভার্ব হবে। কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, তাই এখানেও কন্টিনিউয়াস ব্যাপারটা আছে, তাই এখানেও ভার্বের সাথে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হয় এবং পারফেক্ট টেন্সে ভি3 হয়। বি ভার্বের ভি3 হচ্ছে বিন, তাই এখানে বিন হয়েছে। তাহলে তোমরা সহজেই কিন্তু মনে রাখতে পারবে, ভুলে যাবে না আর কিন্তু কখনোই। তাহলে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। সেন্টেন্স কিন্তু সেটা আমরা কিন্তু সেন্টেন্সও শিখবো, এর পরের ক্লাসেই আমরা সেন্টেন্স শিখবো। তাহলে সাবজেক্টকে কে খাচ্ছে? আমি। তারপরে ভার্ব, ভার্ব কি হবে? ভার্বেরই টেন্স হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা 2 ঘন্টা আগে কাজটা শুরু হয়েছে, এখনো খাচ্ছি আমি। তাহলে হ্যাভ ভার্ব, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আই এর সঙ্গে হ্যাভ ভার্ব কোনটা বসবে? আই হ্যাভ। হি থাকলে হ্যাজ হতো, ইউ থাকলে হ্যাভ হতো। কোন সাবজেক্টের সঙ্গে কোন হ্যাভ ভার্বটা হয় সেটা আমরা গত ক্লাসে শিখেছি, তোমরা কিন্তু গত ক্লাসটা অবশ্যই করে নেবে। তাহলে আই, তাহলে হ্যাভ ভার্ব বসলো, তারপরে বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এই তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। বি হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং। এবার 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস। 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে হ্যাভ বিন ইটিং, এটুকুই টেন্স। বাকিটুকু এই বাক্যটাকে আমরা পূরণ করলাম। এই যে বাক্য, এই যে সেন্টেন্স, এই ব্যাপারটা আমরা এর পরের ক্লাসেই শিখে নেব, তোমাদের চিন্তা করার কিচ্ছু ব্যাপার নেই। তাহলে হলো কি? হ্যাভ বিন ইটিং। তাহলে এই বাক্যটা আমরা করে ফেলি। প্রথমে সাবজেক্ট আই, তারপরে যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আই এর সঙ্গে হ্যাভ ভার্ব হবে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। হ্যাভ বিন ইটিং, কি খাচ্ছি? নাকি রাইস খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস। বেলা 2টা থেকে এইবারে এইখানে তোমরা মন দাও, এখানে আমরা লিখলাম সিন্স আর এখানে লিখেছি ফর। কখন কোনটা হবে? যখন কোনো সময় নির্দিষ্ট করে বলা থাকবে না তখন ফর হবে, যখন সময়টা নির্দিষ্ট করে বলা থাকবে তখন সিন্স হবে। ব্যাপারটা বুঝে নাও। 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, কটার সময় থেকে খাচ্ছি তা কিন্তু এখানে বলা নেই, যে 4টা থেকে খাচ্ছি কি 5টা থেকে খাচ্ছি। মানে এখানে আমরা এক্সাক্ট সময়টা, ঠিক কখন খাওয়া শুরু করেছি সেই এক্সাক্ট সময়টা আমরা এখানে পাবো না, কিন্তু এখানে কতক্ষণ ধরে ভাত খাচ্ছি সেটা বলা নেই, তার পরিবর্তে এক্সাক্ট টাইমটা বলা আছে। কটা থেকে ভাত খাচ্ছি? 2টো থেকে ভাত খাচ্ছি, তখন সিন্স হবে। যেমন আমি যদি বলি 5 দিন ধরে জ্বরে ভুগছি, 5 দিন ধরে, তাহলে ব্যাপারটা নির্দিষ্ট হলো না। যদি বলি সোমবার থেকে, তখন কিন্তু ব্যাপারটা নির্দিষ্ট হলো, অর্থাৎ আমি দিনটাকে যখন নির্দিষ্ট করে বললাম তখন বললাম সোমবার থেকে, কিন্তু যখন দিনটাকে নির্দিষ্ট করে বলবো না তখন কি বলবো 4 দিন থেকে বা 5 দিন থেকে। এইরকম যখন নির্দিষ্ট করে বলা হবে তখন সিন্স হবে, যখন নির্দিষ্ট করে বলা থাকবে না তখন ফর হবে। সিম্পল বিষয়। তাহলে প্রেজেন্টের যে 4টি ভাগ সেই 4টি ভাগ আমরা পেয়ে গেলাম। ভার্ব, এখানে যেমন আমরা ইট ভার্ব নিয়ে কাজ করছিলাম, তাহলে ইট। এখানে বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, হ্যাভ ভার্ব ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভ ভার্ব বিন ভার্বের সাথে আইএনজি। আরেকটা জিনিস তোমাদেরকে কিন্তু মনে রাখতেই হবে,
এটাই ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরা সেন্টেন্স শিখবো তখন এই ব্যাপারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে, দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমরা হেল্পিং ভার্ব নিয়েছি। এখানে এটা হেল্পিং ভার্ব, এখানে এটা হেল্পিং ভার্ব, এখানে এটা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আমরা ভার্বের ক্লাসে শিখেছি, অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব কি এগুলো আমরা ভার্বের ক্লাসে শিখেছি। দেখো ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, বাকি সব টেন্সে হেল্পিং ভার্ব আছে। ইনডিফিনিট টেন্সেও আমরা হেল্পিং ভার্ব নিয়ে আসব। ইট সমান সমান ডু ইট, ইট সমান সমান ডু ইট, অর্থাৎ আই ইট রাইস এটাকেই আমরা বাজেভাবে বলতে পারি আই ডু ইট রাইস। ব্যাপারটা ভালো শোনাবে না, কিন্তু ব্যাপারটা একই। তাহলে আমরা হেল্পিং ভার্ব এখানে ডু ভার্ব নিয়ে এলাম। আমরা অক্সিলিয়ারি ভার্বের ক্লাসে আমরা শিখেছি ডু ভার্ব হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, সেই ডু ভার্বটা এখানে নিয়ে এলাম। তাহলে ইট সমান সমান ডু ইট, কিংবা যদি থাকতো সিং তাহলে ডি সিং সমান সমান ডু সিং, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব সমান সমান ডু ভার্ব, ডু প্লাস ভার্ব, এটা যেন মাথায় থাকে ডু। কিন্তু এখানে তো আমরা পেয়েছিলাম যদি হি হয় তাহলে ইটস হবে, সে ভাত খায়, হি ইটস রাইস, তখন কিন্তু ডু ইট হবে না, ইটস সমান সমান ডাস ইট, ইটস সমান সমান ডাস ইট। তাহলে ইট এটা প্রেজেন্ট, ইট সমান সমান ডু ইট, ইটস প্রেজেন্ট তার সঙ্গে একটা এস যোগ করা আছে, এটা সমান সমান ডাস ইট। তাহলে এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে কিন্তু আমরা চারটাতেই একটা করে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু পেলাম। এই তিনটের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব ছিলই, এটাতে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, আমরা মনে মনে একটা অক্সিলিয়ারি ভার্ব কিন্তু পেয়েছি। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, ডু ভার্বটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের ভাগগুলো তোমরা আশা করছি খুব ভালোভাবে শিখে নিয়েছো, তোমাদের আর কখনো ভুল হবে না। এরপরে আমরা পাস্ট টেন্স শিখে নেব। বর্তমান কালের যেরকম চারটা সময় হয়, অতীত কালেরও সেই রকম একই রকম চারটে সময় হয়। সেগুলো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝে নিই। খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, কিংবা তুমি ভাত খেয়েছিলে, কিংবা সে ভাত খেয়েছিল, মানে অতীতের একটা ঘটনা সেটা কিন্তু ঘটে গেছে, অতীতের একটা ঘটনা সেটা কিন্তু ঘটে গেছে। কিন্তু পরে একটা ভার্ব লিখেছি, দেখো খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তুমি ভাত খাচ্ছিলে, সে ভাত খাচ্ছিল। এটার সঙ্গে এটার পার্থক্য কি? এটা খাওয়া কাজটা হয়ে গেছে অতীতের, এটাও অতীতের, তার মানে এই খাওয়া কাজটাও হয়ে গেছে, কিন্তু এই খাওয়া কাজটা অতীতকালে হচ্ছিল, কন্টিনিউ হচ্ছিল, খাচ্ছিলাম। ধরো বললাম যে আমি তোর বাড়ি গেছিলাম, তুই ভাত খাচ্ছিলি, মানে কি ভাত খাওয়া কাজটা, ভাতের খাওয়া কাজটা হচ্ছিল, তখন কাজটা কন্টিনিউ হচ্ছিল। অতীতকাল মানে তো কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তখন ওই সময়ে কাজটা কিন্তু তখন হচ্ছিল। তাহলে খেয়েছিলাম মানে কাজটা শেষ হয়ে গেছে অতীতে, খাচ্ছিলাম মানে অতীতে কাজটা হচ্ছিল। তাহলে এটা হলো পার্থক্য। এটা হচ্ছে ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আর এই অতীতকালে কাজটা হচ্ছিল, এটা কন্টিনিউয়াস, হচ্ছিল, কন্টিনিউ হচ্ছিল, কন্টিনিউয়াস। আবার এখানে দেখো খেয়েছিলাম, এখানেও আছে খেয়েছিলাম, এখানেও আছে খেয়েছিলাম, এটা ইনডিফিনিট, তাহলে এটাও ইনডিফিনিট। পার্থক্য কোথায়? এখানে দেখো দুটো কাজ আছে, সে খাওয়ার আগে আমি খেয়েছিলাম, খেয়েছিলাম ব্যাপারটা ইনডিফিনিট, কিন্তু এখানে দুটো কাজ আছে, সেও খেয়েছিল, আমিও খেয়েছিলাম, তার খাওয়ার যে কাজটা, আমার খাওয়ার যে কাজটা,
এই দুটো কাজের মধ্যে একটা কাজ আরো বেশি অতীতে হয়েছে। সেও অতীতে খেয়েছিল, আমিও অতীতে খেয়েছিলাম, কিন্তু সে খাওয়ার আগে আমি খেয়েছিলাম, মানে আমার কাজটা আরো বেশি পুরনো। এই রকম সময় বোঝাতে, এই রকম বেশি পুরনো সময় বোঝাতে পারফেক্ট টেন্স হয় পাস্টের, পাস্ট পারফেক্ট। দুটো কাজের মধ্যে একটি কাজ বেশি অতীত, বেশি পুরনো, এটা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আবার এখানেও আছে খাচ্ছিলাম, এখানেও আছে খাচ্ছিলাম, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। পার্থক্য কোথায়? এখানেও দুটো কাজ আছে। সে যখন এলো তখন আমি খাচ্ছিলাম, মানে সে এসেছিল, এটাও একটা কাজ, আসাটা একটা কাজ, আমি খাচ্ছিলাম, খাওয়াটাও একটা কাজ। এই কাজটা কন্টিনিউ হচ্ছিল, কন্টিনিউয়াস টেন্সের মতো কন্টিনিউ হচ্ছিল, কিন্তু এই কাজটা আগে, এই কাজটা। দুটো কাজের মধ্যে দুটোই অতীতের কাজ, একটা কাজ কন্টিনিউ হচ্ছিল, সেই কাজটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকবার বুঝে নি। অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, আমি খেয়েছিলাম, তুমি খেয়েছিলে, সে খেয়েছিল, কিংবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন বলেছি খেয়েছি, সেই একই ভার্বটা যদি আমি বলি আমি গতকাল খেয়েছি, তখনও এইরকম ব্যাপারটাই হবে, মানে খাওয়া কাজটা হয়ে গেছে, আমি খেয়েছিলাম কিংবা আমি গতকাল খেয়েছি, তখন হবে ইনডিফিনিট টেন্স। কিন্তু আমি খাচ্ছিলাম, কাজটা শেষ, কিন্তু তখন কাজটা কিন্তু কন্টিনিউ ছিল, অতীতে কাজটা কন্টিনিউ ছিল, তখন হবে কন্টিনিউয়াস টেন্স। এইবারে দুটো অতীতের কাজের মধ্যে একটি কাজ বেশি অতীত, বেশি পুরনো বোঝানোর জন্য পারফেক্ট টেন্স, পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স। দুটো কাজের, অতীতের কাজের মধ্যে একটি কাজ অতীতে হচ্ছিল, এটা বোঝাতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুটো কাজই অতীতে হচ্ছিল, এরকমও হতে পারে দুটো কাজই অতীতে হচ্ছিল, সে যখন এলো, এটা কিন্তু কাজটা হচ্ছিল না, এলো মানে কাজটা শেষ, আমি খাচ্ছিলাম, খাওয়া কাজটা হচ্ছিল। আবার এরকম হতে পারে সে যখন খাচ্ছিল আমিও তখন খাচ্ছিলাম, দুটো কাজই অতীতে হচ্ছিল, তখনও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরিষ্কার, সিম্পল, বিশাল। এইবারে এইটা কি রকম হবে? এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হবে ভার্বের 2 নাম্বার ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা পেয়েছিলাম ভার্বের 1 নাম্বার ফর্ম বা মেইন ভার্বটা। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, অর্থাৎ ইট, ইটের 2 নাম্বার ফর্ম হয় অ্যাট, এ টি ই, ইট, অ্যাট, ইটেন। তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাট রাইস। তুমি ভাত খেয়েছিলে, ইউ অ্যাট রাইস। সে ভাত খেয়েছিল, হি অ্যাট রাইস। পরিষ্কার? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল? বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানেও তাই, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। শুধু পার্থক্য কোথায়? যেহেতু পাস্ট, তাই বি ভার্ব এম ইজ আর হবে না, ওয়াজ ওয়ার হবে। ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। বি ভার্ব ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি পেয়েছিলাম? হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানেও তাই হবে, হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। কিন্তু যেহেতু এটা পাস্ট, তাই হ্যাভ ভার্ব হ্যাভ আর হ্যাজ হবে না, পরিবর্তে হ্যাড হবে। তাহলে কি হবে? আমি খেয়েছিলাম, আই হ্যাড। হ্যাভ ভার্বটা কি হবে এখানে? হ্যাড। আই হ্যাড ভার্বের 3 নাম্বার ফর্ম, ইটেন, ইট, অ্যাট, ইটেন। তাহলে আই হ্যাড ইটেন। এখানে তো ভাত কথাটা লেখা নেই, যদি থাকতো তাহলে আমরা রাইস লিখতাম। ধরো আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস।
আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস। সে খাওয়ার আগে, বিফোর হি এট। ব্যাপারটা হলো দুটো কাজের মধ্যে যেটা বেশি অতীত সেটা তো আমরা করলাম পাস্ট পারফেক্ট টেন্স, আই হ্যাড ইটেন রাইস। আর যেটা কম অতীত সেটা কিন্তু ইনডেফিনিট টেন্স হয়ে গেল, পাস্ট ইনডেফিনিট টেন্স। মনে রাখতে হবে বেশি অতীত বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি, আর যেই কাজটা বেশি অতীত নয় সেটা তো এরকমই হবে, হি এট, সে খেয়েছিল। ভার্বের 2 নাম্বার ফর্মটা হবে এখানে। আবার এখানেও তাই একই রকম, আমি খাচ্ছিলাম, সে যখন এলো তখন আমি খাচ্ছিলাম। তাহলে এইখানে আছে কন্টিনিউয়াস টেন্সটা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এইখানে আছে, আমি খাচ্ছিলাম। আই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানেও তাই হবে, হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শুধু হ্যাভ ভার্বে হ্যাভ আর হ্যাজ না হয়ে হ্যাড হবে। তাহলে আই হ্যাড বিন ইটিং, আমি খাচ্ছিলাম। ভাত কথাটা এখানে নেই, যেমন এখানেও ছিল না, তাহলে আমি এখানে নেই তো নেই। আই হ্যাড বিন ইটিং, আমি খাচ্ছিলাম। কখন খাচ্ছিলাম? সে যখন এলো, when he came। পরিষ্কার? when he came, সে যখন এলো, এটা কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেই কাজটা হচ্ছিল সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাড বিন ইটিং। কখন? সে যখন এলো, when he came, he came। ভার্বের 2 নাম্বার ফর্ম, কাম কেম কাম, ভার্বের 2 নাম্বার ফর্ম কেম। তাহলে আই হ্যাড বিন ইটিং when he came, আই হ্যাড বিন ইটিং when he came। তাহলে পরিষ্কার, পাস্ট টেন্সেরও যে 4 রকম সময় হয় সেটাও কিন্তু তোমরা খুব সহজেই শিখে নিয়েছো। তোমরা দেখতেই পেলে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ এবং তার যে 4টি নিয়ম, পাস্ট টেন্সের সেই 4টি ভাগ, সেই একই রকম 4টি নিয়ম, একই রকম সব আছে। এখানেও বি ভার্ব ভার্বের সাথে আইএনজি, এখানেও হ্যাভ ভার্ব ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানেও হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই। সবগুলোতেই হেল্পিং ভার্ব আছে, শুধু এখানে হেল্পিং ভার্ব নেই। এখানে শুধু ভার্বের 2 নাম্বার ফর্ম হয়েছে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এখানেও আমরা মনে মনে হেল্পিং ভার্ব নিব। অ্যাট মানে হচ্ছে ডিড ইট, ডু ভার্ব পাস্ট টেন্সে ডিড, ডিড ইট। অ্যাট মানে হচ্ছে ডিড ইট। কিংবা এখানে আমরা কেম পেলাম, কেম মানে হবে ডিড কাম, এটা কিন্তু তখন প্রেজেন্ট হয়ে যাবে। কেম মানে ডিড কাম, অ্যাট মানে ডিড ইট। তাহলে এখানে আমরা কিন্তু একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মনে মনে কিন্তু আমরা পেয়ে গেলাম। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে 4টি ক্ষেত্রেই আমরা কিন্তু অন্তত পক্ষে মনে মনে হলেও অক্সিলারি ভার্ব কিন্তু আমরা পেয়েছি, হেল্পিং ভার্ব কিন্তু আমরা পেয়েছি। এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে। এইবারে আমরা ভবিষ্যৎকালের বিভিন্ন রূপগুলো চিনে নেব। তাহলে বর্তমান কালের যেমন 4টি ভাগ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতকালেরও আমরা 4টি ভাগ পেয়েছি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎকালেরও একই রকম 4টি সময় হয়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কি রকম? যখন আমি বলি যে আমি ভাত খাবো, মানে ভবিষ্যতে খাবো, সে ভাত খাবে, তুমি ভাত খাবে, ভবিষ্যতে খাবে, এটা হচ্ছে ইনডিফিনিট, এটা হচ্ছে ইনডিফিনিট। আর ভবিষ্যৎকালে কাজটা যদি কন্টিনিউ হতে থাকে, এবার আমি ভাত খেতে থাকবো, মানে ভবিষ্যৎকালে ভাত খাওয়া কাজটা হতে থাকবে,
তখন এটা হয়ে যাবে কন্টিনিউয়াস। আবার ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে চিনব। যেমন সে খাওয়ার আগে আমি খাবো, আমি খাবো, সেও খাবে। কোন কাজটা আগে হবে? আমি খাবো, এই কাজটা আগে হবে। এইটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। একই রকম ভাবে যে কাজটি পরে হবে সেটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের লিখতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। সংক্ষেপে প্রেজেন্ট লিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট। এইটা ফিউচার পারফেক্ট, কিন্তু এইটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে। আবার দুটো কাজ, ভবিষ্যতের দুটো কাজ, তার মধ্যে একটা কাজ যদি কন্টিনিউ হতে থাকে, সে আসার আগে আমি খেতে থাকবো, খাওয়া কাজটা কন্টিনিউ হতে থাকবে, তখন এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সংক্ষেপে লিখলাম। আর আরেকটি কাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে কিন্তু আর ফিউচারের ব্যাপার থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, শুধু বাকিটা একটা ফিউচার পারফেক্ট আর একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এই ক্ষেত্রেও ইংরেজিতে ট্রান্সলেট করার নিয়মটি সেই প্রেজেন্ট টেন্সের মতোই একই রকম। এখানে আমরা প্রেজেন্ট টেন্সে কি লিখেছিলাম? শুধুমাত্র ভার্ব লিখেছিলাম। যেমন এখানে ইট, প্রেজেন্ট টেন্সে আমরা এইরকম লিখেছিলাম। ফিউচার টেন্সেও এইরকমই হবে, শুধু সামনে শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। কোনটা কখন লিখতে হবে? যদি আই হয় ফার্স্ট পারসন তাহলে শ্যাল হবে, যদি উই হয় ফার্স্ট পারসন তাহলে শ্যাল হবে, যদি ইউ হয় সেকেন্ড পারসন তাহলে উইল হবে, যদি দে হয়, হি হয়, সি হয় থার্ড পারসন তাহলে উইল হবে। পরিষ্কার? শ্যাল কখন হবে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে। উইল কখন হবে? সেকেন্ড আর থার্ড পারসনের ক্ষেত্রে। মনে থাকবে? এইটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এইবারে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব এম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, সেই বি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে ভার্ব আছে ইট, তাহলে ইটের সঙ্গে আইএনজি। পার্থক্য কোথায় তাহলে প্রেজেন্টের সাথে? এই যে সামনে শ্যাল বা উইলের মধ্যে একটা লিখতে হবে। শ্যাল কখন হবে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে। উইল কখন হবে? সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসনের ক্ষেত্রে। আর প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ছিল এম ইজ আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব ছিল ওয়াজ ওয়ার, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার এইসব লিখবো না, সোজাসুজি বি লিখবো। তাহলে আমি ভাত খেতে থাকবো, ইংরেজি কি হবে? প্রথমে সাবজেক্ট আমি, আই, তারপরে ভার্ব শ্যাল বি ইটিং রাইস। আই, তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলেছিলাম? প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে অবজেক্ট হয়। সেন্টেন্স আমরা পরের ক্লাসেই শিখব। তাহলে সাবজেক্ট আমি, আই, তারপরে খেতে থাকবো ইংরেজি শ্যাল বি ইটিং, আই এর সাথে শ্যাল হয়, ফার্স্ট পারসনের সাথে শ্যাল হয়, তাহলে আই শ্যাল বি ইটিং, তারপরে অবজেক্ট কি খাবো? রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। তাহলে খেতে থাকবো এর ইংরেজি এইরকম, কন্টিনিউয়াস টেন্স এইরকম, একদম প্রেজেন্ট টেন্সের মতোই। তারপরে পারফেক্ট, পারফেক্টও প্রেজেন্ট টেন্সের মতোই। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি ছিল? হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে ভার্ব কি? ইট, ইটের 3 নাম্বার ফর্ম ইটেন। শুধু পার্থক্য কি? সামনে শ্যাল বা উইলের মধ্যে একটা লিখতে হবে।
আর কি পার্থক্য? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব ছিল হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্ব ছিল হ্যাড, ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভ হবে, হ্যাজ হ্যাড কিচ্ছু হবে না। তাহলে আমি খাবো, আই শ্যাল হ্যাভ ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন, সে খাওয়ার আগে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন বিফোর, কি হবে এখানে? কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি খাওয়া ইংরেজি কি? ইট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই একটা এস যোগ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট বিফোর হি ইটস, আই শ্যাল হ্যাভ ইটেন বিফোর হি ইটস। পরিষ্কার? এইবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি রকম ছিল? হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানেও তাই হবে। হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস এখানে ভার্ব হচ্ছে ইট খাওয়া, ভার্বের সাথে আইএনজি, পার্থক্য সেই একই, শ্যাল অথবা উইলের মধ্যে যেটা বসবে সেটা বসাতে হবে। তাহলে আমি খেতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ইটিং, আই শ্যাল হ্যাভ বিন ইটিং। আরেকটি কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সে আসার আগে, বিফোর হি কামস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এটা। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং বিফোর হি কামস, সে আসার আগে আমি খেতে থাকবো। তাহলে ব্যাপারটা একই, প্রেজেন্ট টেন্সের মতো করেই পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং ভাগগুলোও সেই একই, ভাগগুলোও সেই একই রকম চারটি ভাগ, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পরিষ্কার? আশা করছি তোমরা টেন্সের সমস্ত ভাগ খুব সহজেই শিখে নিয়েছো। এখন আমরা আরেক ঝলক কিছু জিনিস দেখে নিব এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে রাখবো, সেটাও শিখে নিব। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? সময় তিন রকম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকটি সময়েরই চারটা করে ভাগ আছে, প্রত্যেকটি সময়েরই চারটি করে ভাগ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা কি শিখেছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটা কি রকম হয়? শুধুমাত্র মেইন ভার্ব হয় বা ভার্বের এক নাম্বার ফর্মটা হয়, মেইন ভার্বটা হয়। পাস্টের ক্ষেত্রে কি হয়? ভার্বের দুই নাম্বার ফর্মটা হয়। ফিউচারের ক্ষেত্রে কি হয়? ভার্বের এক নাম্বার ফর্মটাই হয়, শুধু সামনে শ্যাল উইলের মধ্যে একটি বসে। তাহলে এখানেও এক নাম্বার, এখানেও এক নাম্বার, শুধু এখানে শ্যাল উইলের মধ্যে একটি বসে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্টে কি দেখেছি? বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব কি কি? এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? একই রকম, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব কি কি? ওয়াজ অথবা ওয়ার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? একই রকম, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, শুধু সামনে শ্যাল উইলের মধ্যে একটি বসে। এবং এখানে বি ভার্ব আর পাল্টে যায় না, এখানে বি ভার্ব বলতে এম ইজ আর, এখানে বি ভার্ব বলতে ওয়াজ ওয়ার, কিন্তু এখানে বি ভার্ব বলতে বি, এই কথাটা বানান করে লিখতে হয়। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এখানে আমরা কি পেয়েছি? হ্যাভ ভার্ব প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ এবং হ্যাজ, এখানেও আমরা পেয়েছি হ্যাভ ভার্ব প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম। এখানে হ্যাভ ভার্ব বলতে হ্যাড, এখানেও আমরা পেয়েছি হ্যাভ ভার্ব
প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু সামনে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটি বসাতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্টে কি পেয়েছি? হ্যাভ ভার্ব, বিন, ভার্বের সাথে আইএনজি। এখানেও আমরা সেম পেয়েছি পাস্টের ক্ষেত্রেও, শুধু এখানে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড। এখানেও আমরা সেম পেয়েছি, শুধু সামনে শ্যাল বা উইল বসাতে হবে। তাহলে দেখলে একই জিনিস সব টেন্সের ক্ষেত্রেই সামান্য একটু পরিবর্তন করেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে সব সময়ের জন্য। এইবারে বেসিক কিছু জিনিস তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে, তোমাদেরকে বলেছি শ্যাল হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, উইল হয় সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে। কিন্তু যখন কোনো কথা জোর দিয়ে আমরা বলি যে আমি ভাত খাবই, সে ওই কাজটা করবেই, এই যে জোর দিয়ে যখন আমরা বলি, কোনো একটা জিনিস কনফার্ম অ্যাফার্ম করে দৃঢ়ভাবে যখন আমরা বলি, তখন এই রুলটা পাল্টে যায়, উল্টে যায়। তখন যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসে, যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল বসে। তাহলে এই নিয়মটি তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট, কিন্তু আমি ভাত খাবই, আই উইল ইট। পরিষ্কার, শ্যাল বসার কথা কিন্তু উইল বসবে। এইবারে আরো কিছু এরকম জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। এইবারে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, সেটি দেখে নাও। তোমরা সকলেই তো টেন্স নির্ণয় করা শিখে গেছো, কোনটা কোন সময়, কোনটা কোন টেন্স, এগুলো তোমরা শিখেছো। তাহলে তোমরা সহজেই বলতে পারবে এখানে কোন টেন্স আছে। বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব কোনটা? এম, ইজ, আর এর মধ্যে আছে। বি ভার্ব ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। বি ভার্ব ভার্বের সাথে আইএনজি, 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 বি ভার্ব ভার্বের সাথে আইএনজি। তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো তোমরা শিখেছো, এগুলো প্রত্যেকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইবারে এখানে মেইন ভার্বটা কি? এগুলো তো অক্সিলিয়ারি ভার্ব, বি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তোমরা শিখেছো। এখানে মেইন ভার্ব কি? সি, ফিল, লিভ, হিয়ার, থিঙ্ক, এক্সপেক্ট। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত হয় না। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সি, ফিল, লিভ, হিয়ার, থিঙ্ক, এক্সপেক্ট, এবং এগুলো ছাড়াও স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, আন্ডারস্ট্যান্ড, নো, বিলিভ, রিমেম্বার, এই ভার্বগুলোর সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব না। পরিবর্তে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করব। ধরো আই অ্যাম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখছি, এটা বোঝানোর জন্য আমি একটি পাখি দেখছি, এই যে কন্টিনিউয়াস ব্যাপারটা, দেখা কাজটা হচ্ছে, এই কন্টিনিউয়াস ব্যাপারটা বোঝানোর জন্য আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না, যেহেতু সি ভার্বটা আমরা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করি না। সেই জন্য ওইটাকে বোঝানোর জন্য আমরা এর পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি তোমরা শিখেছো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে শুধুমাত্র মেইন ভার্ব বা ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে কন্টিনিউয়াস টেন্সের বদলে এখানে আমরা লিখবো ইনডিফিনিট টেন্স, সি। তাহলে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখছি বোঝাতে আই সি এ বার্ড, এই রকমটা আমরা লিখব। একই রকম ভাবে আই অ্যাম ফিলিং আনওয়েল বোঝাতে আমরা কন্টিনিউয়াস টেন্স না লিখে ইনডিফিনিট টেন্স লিখব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ফিল আনওয়েল।
হি ইজ লিভিং ইন কলকাতা, সে কলকাতায় থাকছে, এটাকে আমরা লিখবো হি লিভস। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস যোগ হলো, হি লিভস ইন কলকাতা, আমরা এই রকমটা লিখবো। আই অ্যাম হিয়ারিং হার সিঙ্গিং এ সং, আমি সে একটা গান গাইতে আমি তাকে শুনছি, এইটা বোঝাতে আই অ্যাম হিয়ারিং কন্টিনিউয়াস টেন্স না লিখে আই হিয়ার লিখবো, আই হিয়ার হার সিঙ্গিং এ সং। এইবারে নেক্সট যে বিষয়টা তোমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে যখন মতামত জানতে চাওয়া হবে, মতামত জানতে চাওয়া হবে, তখন থিং ভার্বের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবো। একটু আগে আমরা বললাম থিং ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবো না, কিন্তু যদি মতামত জানতে চায়, যেমন এই বাক্যে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি ভাবছো, মানে তোমার মতটা কি, যখন মতামত জানতে চাওয়া হয় তখন এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ভুল নেই। আবার প্রতীক্ষা বোঝাতে, প্রতীক্ষা বোঝাতে মানে ওয়েট করছি আমি, প্রতীক্ষা করছি, এই যে প্রতীক্ষা ব্যাপারটা বোঝাতে এক্সপেক্ট, এক্সপেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে। তাহলে আই অ্যাম এক্সপেক্টিং ইওর অ্যারাইভেল, আমি তোমার আগমন আশা করছি, কথাটার মানে হচ্ছে আমি তোমার আগমনের প্রতীক্ষা করছি। এই যে প্রতীক্ষা বোঝাতে, এক্সপেক্ট মানে তো আশা, কিন্তু এইখানে এক্সপেক্ট মানে প্রতীক্ষা বোঝাচ্ছে, আই অ্যাম এক্সপেক্টিং ইওর অ্যারাইভেল, আমি তোমার আগমনের, তোমার আসার প্রতীক্ষা করছি। প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্টের সঙ্গে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা করা যাবে। আবার নিকটবর্তী ভবিষ্যৎকালে কাম এবং গো এই দুটি ভার্বের ক্ষেত্রে ফিউচার টেন্সের পরিবর্তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করব। যেমন আমি যদি বলতে চাই যে আমি আগামীকাল কলকাতা যাব, তাহলে এটা তো ভবিষ্যৎকালের ঘটনা, আগামীকালের ঘটনা, কিন্তু এটা খুব বেশি ভবিষ্যৎ নয়, এটা আগামীকালকারই ঘটনা, আমি আগামীকালকেই কলকাতায় যাব। এই যে যাব, গো ভার্বটা, এর ক্ষেত্রে আমরা নিকটবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করেছি, আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমোরো। কিংবা আরেকটি উদাহরণ নিয়েছি, আর ইউ কামিং টুডে, তুমি কি আজ আসছো, মানে এখনও তো সে আসেনি, আসবে, ভবিষ্যৎকাল, কিন্তু এটা কি অদূর ভবিষ্যৎ, মানে আজকেরই ঘটনা, আজকেই সে আসবে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এই দেখো তোমরা কাম ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করেছি, দেখো আর কামিং, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎকালে আমরা কাম এবং গো ভার্বকে কিন্তু ফিউচার টেন্সের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব, এটাই কিন্তু বেশি ভালো ইংরেজি। তাহলে বন্ধুরা টেন্স কি জিনিস, টেন্সের বিভিন্ন ভাগ কি, সেগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে লিখব, কিভাবে বলবো, সেই সমস্ত খুঁটিনাটি বিষয় তোমরা কিন্তু খুব সহজেই রপ্ত করে নিলে। তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, তাহলে আমি পরবর্তী ক্লাস করানোর জন্য কিন্তু মোটিভেশন পাই। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারি, আমার মনে হয় না আমি ঠিকঠাকভাবে পড়াচ্ছি, ভালোভাবে পড়াচ্ছি, তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছো। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।